ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের মহিলাদের একার হাতে গুছিয়ে করতে হয়। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময়, পরিশ্রম আর আমরা বেশ কিছুটা মাসিক খরচকে কিন্তু কিছুটাই বাঁচাতে পারবো না। আর যদি ছোট, ছোট টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে করি তাহলে অনেক দিক থেকেই কিন্তু আমরা সেভ করতে পারবো। আর আজকে সেইরকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু রান্নার জন্য আগে থেকে সবজিপত্র কেটে নিই তখন কাটার পর দেখা যায় বেশ খানিকটা সবজি কিন্তু এরকম বেশি হয়ে যায়। এক্সেস সবজিগুলোকে কিন্তু এইভাবে আমরা গোটা অবস্থায় ফ্রিজে রেখে দিই। তো এরকম আধকাটা সবজিগুলো ২-১ দিন যদি ফ্রিজে রাখি তাতেই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা সবজিগুলো কিরকম ভাবে শুকিয়ে যাচ্ছে। তো এখানে আমি বেশ খানিকটা কাঁচা কুমড়ো আর একটু গাজর কেটে নেওয়ার পর কিন্তু এতটা এক্সেস রয়ে গেছিল, যেটা কিনা আমি ২ দিন ফ্রিজে রাখার পরই কেমন একটা নরম, নরম হয়ে গেছিল। কিংবা হয়তো এমনটাই দরকচা হয়ে যাবে যে যেটা রান্নার পরে এতটাই শক্ত থাকবে, সেদ্ধ হতে চাইবে না, খেতে ভালো লাগবে না। এরকম এতটা গরমের জন্যই কিন্তু হয়তো কিভাবে আমরা সবজিগুলো স্টোর করে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। তো যেই আমরা অংশটাকে কেটে রাখবো সবজির, তো সেই কাটা অংশের দিকে আর সবজির পুরো গাটার মধ্যে যদি এইভাবে একটুখানি সর্ষের তেল মাখিয়ে তারপর আমরা একটা পলিথিনের মধ্যে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে টাইট করে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা ১০ থেকে ১২ দিন পর্যন্ত সবজিগুলো ভালো থাকবে। কোনো রকম পচবে না, এরকম নষ্ট হবে না। আর কোনো রকম কিন্তু শক্ত হয়ে যাবে না রান্নার পর। অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে এইভাবে রাখলে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সাথে যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ঢেঁড়স। দেখো বন্ধুরা, ঢেঁড়সগুলো যখন এরকম একটু নরম হয়ে আসে তখন এই সবজিটা যখন আমরা কাটবো তখন দেখবে যে একেবারেই কিন্তু কাটা যাবে না। এতটাই নরম হয়ে আসে আর বিশেষ করে কিন্তু ঢেঁড়স সবজিটা এই গরমের দিনে বেশ কদিন এনে রাখলেই কিন্তু এরকম নরম হয়ে যায়। আর এই সবজিটা রান্না করলেও খেতে ভালো লাগবে না। তাই শুকনো সবজি যদি ফ্রিজে থাকে আর এই সবজিগুলো কাটার সময় আমাদের কি করতে হবে যার জন্য সবজিগুলো আবার সতেজ হয়ে যাবে, তার জন্য এখানে আমি বেশ কতগুলো ঢেঁড়স নিয়ে নিয়েছি। আর ঢেঁড়সটাকে ১ম এ আমি বেছে নিয়েছি যাতে কোনো রকম পোকামাকড় না থাকে। কেননা অনেক সময় সবজির মধ্যে কিন্তু ছোটখাটো পোকা থাকে। তো এবার কি করব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। তোমরা যদি ফ্রিজের জল চাও ফ্রিজের জলও দিতে পারো। এখানে আমি নরমাল জল দিয়ে পুরো ডুবিয়ে এই সবজিটাকে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর এখানে আমি নিয়ে নিয়েছি বরফ। আমাদের প্রত্যেকের ফ্রিজেই তো বরফ থাকে। তো এই যে বরফের যে ট্রেটা আছে সেখান থেকে আমি বেশ কতগুলো বরফ কিন্তু এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো। প্রায় ১০ থেকে ১২ কিউব বরফ এখানে আমি ব্যবহার করছি। তোমরা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারো কিংবা বরফ যদি দাও তাহলে কিন্তু কাজটা আরো ভালো হবে। বরফ জলে ০.৫ ঘন্টার মতো যদি আমরা সবজিগুলোকে ভিজিয়ে রাখি, তারপর যদি এই সবজিগুলোকে আমরা কাটি, সেক্ষেত্রে দেখবে সবজিগুলো আবার আগের মতো সতেজ হয়ে যাবে, শক্ত হয়ে উঠবে। যতটা নরম ছিল ততটা নরম তো থাকবেই না, সাথে কিন্তু এই সবজিগুলো কাটতেও অনেক বেশি সুবিধা হবে। তাই সবজিগুলো ফ্রেশ করে নিয়ে যদি আমরা আবার কেটে ফেলি, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো যে একটা নরম ভাব ছিল সেটা একদমই থাকবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু সাজতে ভীষণই ভালোবাসি। নানান রকম পার্টি অকেশনে কিন্তু আমরা শাড়ির সাথে এরকম বড়, বড় জুয়েলারি পরে থাকি। কিন্তু যে ধরনের জুয়েলারি হোক বা গোল্ডের হোক কিংবা আর্টিফিশিয়াল কোনো জুয়েলারি হোক না কেন, এই জুয়েলারির পিছন দিকের অংশটায় কিন্তু এরকম একটা চেন থাকে। আর এই চেনটা কিন্তু একটা এজ দ্বারা যুক্ত থাকে যেটা কিনা আমাদের পড়তে সুবিধা হয়। কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার একটা চেন রয়েছে আর একটা চেন কিন্তু নেই। আর এই অবস্থায় কিন্তু আমাদের বেরোনোর সময় বা কোথাও যাওয়ার সময় যদি এটা খেয়াল না করি, সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই নেকলেসটা যদি আমাদের পড়তেই হয়, সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধার মধ্যে পড়তে হবে। কেননা একটা চেন তো প্রথমত হারিয়েই গেছে। আরো একটা কথা, এটার মধ্যে এজ নেই। কিভাবে এটাকে আমরা পড়বো? আর এটাকেই যদি আমাদের পড়তে হয় তাহলে কি ব্যবস্থা নেব? তো কিভাবে পড়লে কোনো রকম আর এক পিস চেনও দরকার পড়বে না আর আমাদের এসেরও দরকার পড়বে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটাকে কি করতে হবে, দুদিকের যে এরকম সার্কেল গুলো আছে সেই ঘরগুলোর মধ্যে যেকোনো একদিকে ১ম এ এইভাবে গার্ডারটাকে পুশ করে দিয়ে তারপর কি করব, এইভাবে ভেতর দিক থেকে এইভাবে একটা প্যাচ মেরে নেব। তো এইভাবে কি করব, আমি দুদিকের এই ছিদ্রটার মধ্যেই বা এই যে গোল রয়েছে অংশটা এর মধ্যে দিয়ে কিন্তু একই রকমভাবে গার্ডারটা দিয়ে এমন একটা গিঁট দেবো যাতে দুদিকই লক হয়ে যায়। কোনোভাবেই না খুলে যায়। তো এই কাজটা কিন্তু তোমরা ছোট সুতো বা কোনো মোটা দড়ি দিয়েও কিন্তু করে নিতে পারো। কাজটা কিন্তু খুব সুন্দর মতো হয়। হাতের কাছে গার্ডার ছিল বলে গার্ডার দিয়ে করেছি। তো এখানে দেখো বন্ধুরা, টাইট করে আমি দুটো সার্কেলকে একসাথে জয়েন্ট করে নিয়েছি। এরপর যে এক্সট্রা গার্ডারের অংশটা আছে, যদি এটা আমরা হেয়ার স্টাইলটাকে চুল খোলা রেখে হেয়ার স্টাইল করি, সেক্ষেত্রে যদি গার্ডারটা থাকে, কোনো রকম চুলে যদি ঢাকা পড়ে যায় তাহলে কিন্তু আর গার্ডারটা কাটতে হবে না। যেহেতু অনেকটা বড় রয়েছে তাই এখানে আমি ছোট করে কেটে দিলাম। গলার মধ্যে পরে নিয়ে তারপর যদি দু সাইড দিয়ে এভাবে রাবার ব্যান্ড দিয়ে এই
নেকলেসটাকে আমরা আটকে নিতে পারি, সেক্ষেত্রে কোনো রকম আরেকটা এসেরও দরকার পড়বে না, আরেকটা চেনেরও দরকার পড়বে না। দেখছো বন্ধুরা, আমি কিন্তু এটাকে টেনে তোমাদেরকে দেখালাম, কোনোভাবেই কিন্তু নেকলেসটা খুলে আসছে না। তো এমার্জেন্সি পারপাস কিন্তু আমরা এইভাবে গার্ডার দিয়ে চেনটাকে পরে নিতে পারবো। টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন অল্প কোনো মসলা, আদা, রসুন এগুলোকে আমরা বেটে রান্নায় ব্যবহার করব করে ঠিক করি, তখন কিন্তু এইটুকু মসলা আমরা কখনোই মিক্সিতে বাটতে পারবো না। এত অল্প পরিমাণ মসলা কখনোই মিক্সিতে বাটা সম্ভব হয় না। আর অল্প মসলার জন্য কিন্তু আমরা শিলপাটাও পেতে তারপরে এতটা কষ্ট করি না। তার জন্য অল্প মসলার জন্য আমরা কি করি, এই ধরনের গ্রেটার ব্যবহার করি। গ্রেটারেরই আজকে দুটো টিপস দেখাবো, যেটা কিনা আমাদের প্রত্যেক গৃহিণীর খুব উপকারে আসবে। এতটা উপকারে আসবে না, তোমরা ভাবতে পারবে না। তো তার মধ্যে একটা টিপস হচ্ছে, যখন দেখবে বন্ধুরা আমরা নিরামিষ কোনো কিছু রান্না করব, তখন যদি আদা একটুখানি গ্রেট করতে হয়, তার আগে যদি আমরা রসুন বা পেঁয়াজ গ্রেট করে নিই, সেক্ষেত্রে দেখবে এই যে ভালো করে ধুয়ে মেজে নিলেও কিন্তু গ্রেটারের মধ্যে একটা এরকম আষ্টে গন্ধ আসে। তো সেই গন্ধটা যাতে না আসে, আমরা তার জন্য কি করব, এখানে নিয়ে নিয়েছি পলিথিন। আর এই ধরনের প্লাস্টিকের পলিথিন ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপর কি করব, এইভাবে গ্রেটারের মধ্যে ভালো করে পেঁচিয়ে নেব। তো পলিথিনটা এইভাবে যদি গ্রেটারের মধ্যে দিয়ে তারপর আমরা এই মসলাটাকে পেস্ট করে নিই, রসুন হোক বা আদা হোক, তাহলে কিন্তু এই গ্রেটারটা একেবারে পরিষ্কার থাকবে। কোনো রকম গ্রেটারের মধ্যে রসুন বা আদার গন্ধটা থেকে যাবে না। কোনো রকম একটু ধুয়ে মুছে নিলেই কিন্তু এটা একেবারে ফ্রেশ থাকবে। আর সব থেকে ভালো কথা, কিন্তু গ্রেটারটা ময়লা হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর মতো কিন্তু এখানে আমি এই প্লাস্টিকটা পরে নেওয়ার পরেও কিন্তু সুন্দর মতো এই মশলাগুলো থেতো করে নিতে পারলাম। আর একেবারে এই প্লাস্টিকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, গ্রেটারটা কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। গ্রেটারে কোনো রকম রসুন বা কোনো কিছু কিন্তু লেগেনি। এভাবে যদি রসুন আদা আমরা গ্রেট করে নিতে পারি, তাহলে পেঁয়াজ রসুনের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধটাই কিন্তু গ্রেটারের মধ্যে থাকবে না। আর গ্রেটারটাও কিন্তু পরিষ্কার থাকবে। দেখো বন্ধুরা, একেবারে পলিথিনের ভেতর থেকে কিন্তু আমি মশলাটা গ্রেট করা অবস্থায় বের করলাম। তার মানে বুঝতেই পারছো যে এই পলিথিনটা যেমন ছিঁড়েও যায়নি, সাথে কিন্তু আর পলিথিনটা মধ্যেই কিন্তু মশলাগুলো রয়েছে। তো এই গেল একটা টিপস। আরো একটা টিপস, দেখো বন্ধুরা, যখন আমরা রসুন বা আদা এরকম ভাবে গ্রেট করব না, একদম ছোট কোনো মসলা থাকলে কিন্তু ঘষতে ঘষতে গেলে লাস্টের দিকে আমাদের হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে, যেহেতু এটা ধার। তাই কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচের মধ্যে এই রসুন, পেঁয়াজ, আদা যেটাই আমরা গ্রেট করব না কেন, এইভাবে গেঁথে নেবো। গেঁথে নেওয়ার পর যদি কাঁটা চামচটাকে ধরে আমরা গ্রেটারে গ্রেট করে নিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একেবারে হাত ব্যবহার করতে হবে না। হাত কেটে যাওয়ার ব্যাপার নেই। লাস্টের দিক পর্যন্ত হয়ে গেলেও কিন্তু আমাদের হাতটা সেফটি থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দইয়ের প্যাকেট। আর দই হোক বা দুধের যে প্যাকেটগুলো হয়, সেটা কিন্তু একই মেটেরিয়ালস দিয়ে তৈরি। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে। পলিথিনের যে পলিউশনটা হয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। যে কোনো পলিথিন কিন্তু রিইউজ হচ্ছে বা রিসাইকেল হচ্ছে। তাই আমরা এই ধরনের যে পলিথিনগুলো, যে কোনো ধরনেরই পলিথিন হোক না কেন, অনেক পলিথিনের গায়ে কিন্তু এরকম একটা মার্ক করা থাকে যে কোনাকুনি করে কাটতে হবে। যেরকম ম্যাগির প্যাকেট বা বাচ্চাদের কোনো চিপস জাতীয় কোনো কিছুর প্যাকেট, যাতে রিসাইকেল না হয়, যাতে দূষণটা না হয়, তাই জন্য কিন্তু আমরা এই ছোট্ট কাজটা করব। কোনো পলিথিন কিন্তু আমরা এইভাবে কোনা করে কাটবো না, কখনোই কোনা করে কাটবো না। যদি আমরা ছোট করে কোনা করে কাটি, সেক্ষেত্রে কিন্তু সেই পলিথিনটা যখন আমরা শেষ হয়ে যাওয়ার পর ফেলে দিই, পলিথিনটা কিন্তু আবার রিসাইকেল হওয়ার সম্ভাবনা 100% থাকে। তাই কোনো পলিথিন আমরা এইভাবে আর কোনাকুনি করে কাটবো না। তার বদলে আমি একটা ছোট্ট প্রসেস দেখাবো। এইভাবে যে কোনো ধরনের পলিথিন যদি আমরা কেটে নিই, সেই পলিথিনটা কিন্তু আর কখনোই রিসাইকেল হবে না। তো আমরা যদি প্রত্যেকটা জনগণ এইভাবে একটু সতর্ক থাকতে পারি, তাহলে কোথাও গিয়ে কিন্তু একটু হলেও আমরা বিপদ আটকাতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক প্যাকেটেই খেয়াল করে দেখবে এরকম কোনা করে কাটার কিন্তু একটা মার্ক করা থাকে। তো এইভাবে আর আমরা ভুলেও কাটবো না। তো কিভাবে কাটতে হবে, এখানে আমি কাঁচি নিয়ে নিয়েছি। আর কাঁচি দিয়ে ঠিক এইরকম ভাবে কিন্তু লম্বালম্বি করে প্যাকেটটা কেটে ফেলতে হবে বেশ খানিকটা। খুব ছোট করে কাটলে কিন্তু হবে না। বেশ ১ আঙুল বা ১ করের মতো বা ২ করের মতো এরকম একটা মাপ মতো করে যদি এইভাবে আমরা পলিথিনটাকে কেটে নিই, সেটা দুধের প্যাকেট হোক, দইয়ের প্যাকেট হোক, কিংবা বাচ্চাদের কোনো চিপসের প্যাকেট হোক, ম্যাগির প্যাকেট হোক, এইভাবে লম্বালম্বি করে যদি কেটে নিই, সেক্ষেত্রে এই পলিথিনটা কিন্তু আর রিসাইকেল হবে না। একদম 100 এ 100% সিওর যে এই পলিথিনটা কিন্তু আর রিসাইকেল হবে না। কেননা পলিথিন যত রিসাইকেল হবে তত কিন্তু পলিউশন বাড়বে, আমাদের শরীরের ক্ষতি হবে, নানান রকম অসুবিধার মধ্যে কিন্তু আমরা পড়বো। তাই একটু একটু করে যদি আমরা সচেতন হতে পারি, আমাদের কাছে কিন্তু অনেকটাই সেভ হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা ভালো লাগবে। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের এই জিনিসটা জানার উপকার হয়। ভালো লাগলে লাইক করে
করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কন্টেনার বা কৌটোগুলোর মধ্যে কিন্তু আমরা রান্নাঘরের মশলাপাতি থেকে শুরু করে নানান রকম জিনিসপত্র স্টোর করে রাখি। আর এখানে আমার রয়েছে গ্লুকন-ডি। সেটা গ্লুকন-ডি হোক, যেকোনো মশলাপাতি হোক, লবণ হোক। তো এই ধরনের কৌটোগুলোর মধ্যে কিন্তু আমরা এরকম একটা স্পুন রাখি, যাতে আমাদের গ্লুকন-ডি বা কোনো কিছু ব্যবহারের সময় সুবিধা হয়। তো এই স্পুনগুলো এতটাই বড় থাকে, বা ধরো এই যেহেতু কন্টেনারটা একটু বড় ধরনের রয়েছে আর নিচ পর্যন্ত কিন্তু এই স্পুনটা ঢুকছে না। আর তার ফলে কি হচ্ছে, ঢাকনা পর্যন্ত উপর দিকে বেরিয়ে রয়েছে আর ঢাকনাটা কিন্তু ঠিকঠাক মতো আটকানো যাচ্ছে না। তার ফলে এয়ার পাস যেমন হবে, তেমন মশলাপাতি বা যেটাই আমরা এই কৌটোর মধ্যে রাখবো না কেন, সেটা যেরকম নষ্ট হতে শুরু করবে, দলা পাকিয়ে যাবে হাওয়া লাগলে। তো এরকম কিন্তু নানান রকম সমস্যার মধ্যে আমরা পড়ি চামচটা লাগানো নিয়ে। তো কি করব, এইভাবে কিন্তু চামচের নিচের দিকটা এই নিচের দিকে করে কিন্তু কখনোই আমরা এইভাবে স্পুনটাকে ঢোকাবো না। তো কি করতে হবে, নিচের দিকে যে হাতলটা রয়েছে ঠিক এরকম ভাবে উল্টো করে হাতলটাকে এই কৌটোর নিচের দিকে এইভাবে ঢুকিয়ে দেবো। তার ফলে দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে যতদূর আমাদের চেপে দেওয়া দরকার ঠিক সেইভাবে চেপে দিলেই কিন্তু নিচ অব্দি এই স্পুনটা একদম ঢুকে যাবে, কোনো রকম উপর অব্দি উঠে আসবে না, যাতে ঢাকনাটা আটকাতে অসুবিধা হয়। তো এইভাবে যদি উল্টো করে আমরা চামচটাকে আটকে নিই, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেকটাই কিন্তু কাজে সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপস। তো বন্ধুরা দেখো, এই ধরনের আমি একটা নিয়ে নিয়েছি বাচ্চাদের জামা। আর বাচ্চাদের জামাগুলো দেখবে বন্ধুরা, এত গরমের মধ্যে একবার দুবার পরলেই এতটা ময়লা হয়ে যায়, ঘামে গন্ধ হয়ে যায়, যেটা কিনা একবার দুবার পরার পরই কাচতে হয়। বিশেষ করে ঘাড়ের কাছে বা আন্ডারআর্মের কাছে যে পোরশন গুলো হয় জামা কাপড়ের, সেগুলো কিন্তু বেশি ময়লা হয় আর দুর্গন্ধ ছড়ায়। তো এই ধরনের জামা কাপড়গুলো কিন্তু আমরা প্রত্যেকদিন কাচতেও পারি না। কেন বলো তো বন্ধুরা? এই যে একটা রাবার প্রিন্ট বা একটা সুন্দর একটা প্রিন্ট রয়েছে না, তো এই প্রিন্ট গুলো কিন্তু বেশি কাচাকাচি করলে জামাটা নষ্টই হয়ে যাবে, প্রিন্ট উঠে যাবে। তার জন্য জামাটা না কেচে সুন্দর মতো পরিষ্কার রাখার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা যে শুধুমাত্র আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু নয়, এর কাজেও খুব সুন্দর মতো খাবার সোডা ব্যবহার করা হয়। আর খাবার সোডা কিন্তু ডিসইনফেক্টেড করে সমস্ত ব্যাকটেরিয়াকে। এরপর 1 চামচ পরিমাণ খাবার সোডা ভালো করে জামার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর কখনোই কিন্তু হাত দিয়ে ভালো করে ঝেড়ে নেব না। কেননা অনেক সময় হয় সোডাটা যেহেতু একটু খাট, তাই কিন্তু হাতে অনেক সময় চামড়ার কোনো রকম সমস্যা হতে পারে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোটা মোজা। মোজাটাকে হাতের মধ্যে এভাবে পরে নিয়ে ভালো করে ঘাড়ের কাছে, আন্ডারআর্মের কাছে যেই যে পোরশন গুলো আছে সেখানে ভালো করে এই সোডাটাকে স্প্রেড করে দেবো। তো এইভাবে যদি স্প্রেড করে দিই, তাহলে যে ধুলো, ময়লা বা একটা ঘামের গন্ধ, সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। সাথে কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত হবে জামাটা। এরপর খোলা হাওয়ায় বেশ কিছুটা সময় রেখে দেবো। তাতে কিন্তু ভিজে যে ভাবটা থাকে সেটা একদম ড্রাই হয়ে যাবে। এরপর সুন্দর মতো এটাকে ভাঁজ করে নেবো। এরকম অনেক জামাকাপড় আছে প্রত্যেকদিন আমাদের আয়রন করতে হয়। কিন্তু হঠাৎ করে যদি লোডশেডিং হয়ে যায়, কিংবা দোকানে আয়রন করতে দেওয়ার মতো পরিস্থিতি নেই, কিংবা ঘরের আয়রনটা নষ্ট হয়ে গেছে, কিভাবে তাহলে জামাকাপড় আমরা আয়রন করব? সুন্দর করে পাট করে ভাঁজ করে নিয়ে আমরা তোশকের তলায় বা ম্যাট্রেসের তলায় এরকম খাটের নিচে এই জামাটাকে রেখে দেবো। তোমরা চাইলে একটা পলিথিনে পেঁচিয়ে রাখতে পারো, কেননা অনেক সময় হয় নিচে ধুলো ময়লা থাকতে পারে, তাই জামা নোংরা হয়ে যেতে পারে। তাই এরকম একটা পলিথিনের মধ্যে পেঁচিয়ে যদি ২-৩ ঘন্টা আমরা এইরকম তোশকের নিচে বা ম্যাট্রেসের নিচে ভালো করে চেপে রেখে দিই, তাহলে কিন্তু সুন্দর মতো আয়রন করা হয়ে যাবে। যার জন্য কোনো রকম ইলেকট্রিক বিল বা কোনো কিছুর দরকার পড়বে না। এছাড়াও আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের কাছে শোনা গেছে যে তারা কিন্তু আয়রন যখন ছিল না, তখন কিন্তু এইভাবেই সমস্ত জামা কাপড়গুলোকে ইস্ত্রি করে নিত। তো এইভাবে যদি একটু হাতে সময় রেখে আমরা আয়রন গুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হচ্ছে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।